আসসালামু আলাইকুম। শুরু করছি নূরমহল, লিখনিতে অলিদ জাহান ইমু, পর্ব সংখ্যা 14। ভর সন্ধ্যা, পিছনের বারান্দায় মহল উদাস হয়ে দাঁড়িয়ে আছে। মনটা আজ বেশ ভার লাগছে। দিনা আপার কথা মনে পড়ছে মহলের। কি ছিল, কি হয়ে গেল সে, কিভাবে পার করতো গ্রামের জীবনগুলো। স্কুলের বান্ধবী পারুল আর আয়েশার কথাও মনে পড়ে মহলের। তারা এখন মহলকে ছাড়া একাই স্কুলে যায়, একাই ঘুরে বেড়ায়। মামার কথা মনে পড়তেই মহলের চোখে পানি এসে ভিড় করে। মহল শাড়ির আঁচলে চোখ মুছে নেয়। হঠাৎ তার ঘরে হুড়মুড় করে ঢুকে পড়ে মেহের, রেনুকা, এলিনা সহ আরও বেশ কয়েকজন দাসী। সকলের মুখে খুশির ঝলক। মহল বুকটা উঠানামা করতে থাকে সবাইকে দেখে। মহলকে তারা সাজাতে এসেছে ভাবতেই মহল বারবার ঘন ঘন শ্বাস টানে। আজ মহলের জন্য বিশেষ দিন। মহলে হাত ধরে নিয়ে আসে এলিনা, বিছানায় বসিয়ে দিয়ে মিষ্টি হেসে বলে, মন খারাপ করে আছো কেন মহল? চোখে পানি কেন? আজকে কেউ মন ভার করে থাকে নাকি? মেহের বলে, আজ সব মন খারাপ দূর করে দিবে ভাইজান। সাথে সাথে সবাই হেসে ওঠে। মেহের দাসীদের হাত থেকে এক এক করে সব সামগ্রীগুলো নামিয়ে রাখে বিছানায়। ভারী ভারী অলংকার আর ঝলমলে কিছু পোশাক বের করে মহলকে পরিয়ে দেয়। কেমন ভাবিজান, পছন্দ হয়েছে? এগুলো সব ভাইজানের পছন্দের। মেহের লাল টুকটুকে একটি ভারী কাজের ঝরোয়া ঘাগরা বের করে। ঘাগরাটা মেলে ধরতেই সকলের চোখ ঝিলিক দিয়ে ওঠে। ঘরময় ছড়িয়ে পড়ে ঘাগরার নিচের পাটি, দুপাট্টা আর ঘাগরার পুরোটাই ঝিকমিকে সোনালির জরি আর পাথর বসানো নকশা করা। অলংকারের মধ্যে রয়েছে হিরে, মুক্তা আর স্বর্ণের সংমিশ্রণে কিছু গহনা। মেহের একবার সেগুলো সবাইকে নেড়ে চেড়ে দেখায়। তারপর অন্য এক দাসী হাত থেকে বাটা মেহেন্দি পাতা নিয়ে বলে, নাও, তোমাদের ভিতর থেকে কেউ একজন মেহেন্দিটা পরিয়ে দাও, আমি আলতা পরিয়ে দিচ্ছি। হঠাৎ শবনমের আগমন ঘটে। সে এগিয়ে এসে বলে, আমি দিচ্ছি। সকলে মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। শাবনাম মহলের পাশে বসে নির্দ্বিধায় মহলের হাতখানা নিয়ে তালুর মধ্যে মেহেন্দি বসিয়ে দেয়। মহল পলক না ফেলে এক মনে দেখে যায় শবনমকে। শবনম স্লান হাসে, চোখের কোণে চিকচিক করে পানি। মহলকে বলে, আজকের রাতটা শুভ হোক। তুমি ভাগ্যবতী নারী, তুমি ভাগ্যবতী নারী। শাহেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও, সুখে রেখো তাকে। মহলের কেন জানি কষ্ট হয় শবনমের জন্য, কিন্তু পরক্ষণে অনুভব করে অন্য কোনো নারীকে নিয়ে শাহেরকে জড়িয়ে সে কিছু ভাবতে পারবে না। শাহের স্যার শুধু তার, তাকে সে কারোর সাথে ভাগাভাগি করতে পারবে না, কোনোভাবেই না। তাতে কে কষ্ট পেল না পেল তার আর দেখার বিষয় না সেটা। যদি তাতে স্বার্থপর আখ্যা দেওয়া হয় তাকে, তবে সেটাই দেওয়া হোক। সন্ধ্যের গড়িয়ে রাত, জ্যোৎস্না আলো ছড়াতেই ভবনের চারদিকে আজ আকাশের চাঁদ বেশ পরিষ্কার আর উজ্জ্বল। রাত বাড়ার সাথে সাথে মহলের মনের মধ্যে তোলপাড় বেড়ে যাচ্ছে। অনেকক্ষণ সময় নিয়ে মহলকে সাজানো হয়েছে। তাকে লাল ঘাগরা আর মানানসই কিছু অলংকার পরিধান করিয়ে মাথায় দোপাট্টাখানা মুখ বরাবর নামিয়ে দিয়ে বসিয়ে রেখেছে মেহেররা। কিছু সময় পরই তারা মহলকে তার কাঙ্ক্ষিত স্থানে তাকে পৌঁছে দেবে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে মহল, বুকের ভিতরে ধূপধাপ শব্দ করে যাচ্ছে অনবরত। শবনম দরজায় দাঁড়িয়ে আছে। মহলকে দেখে তার কষ্ট হয়। একটু আগেই সে শাহেরকে দেখে এসেছে। সেও আজ সেজেছে নতুন রূপে। রাজকীয় সোনালি শেরওয়ানি, গলায় ঝোলানো সূক্ষ্ম চিকচিকে ওড়না, বা হাতের আঙ্গুলে হীরের ঝলমলে মূল্যবান আংটি, আর জামদানি নাগরা জুতো জোড়া পায়ে চড়ানো শাহেরকে আজ চোখ ধাঁধানো সুন্দর লাগছে। আজ অনেক বেশি ভালোবাসতে ইচ্ছে করছে শাহেরকে। হিংসে হচ্ছে মহলের ভাগ্যকে। দরজায় কড়া নাড়া জোবাইদা মেহেরদের বলে, এভাবে আর কতক্ষণ রাখবে মেয়েটাকে তোমরা? ওকে এগিয়ে নিয়ে এসো এবার। এলিনা হাসতে হাসতে বলে, দাঁড়ান আন্টি, আরেকটু কষ্ট করব শাহেরকে, আরেকটু কষ্ট করাবো শাহেরকে। আজ ওর ধৈর্য পরীক্ষা নিয়ে ছাড়বো। হঠাৎ করে রক্তিমের গলায় স্বর শোনা যায়,
মহল চমকে ওঠে রক্তিমের আওয়াজ শুনে। দিনার কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, কিন্তু সে এখন তা করতে পারছে না। রক্তিম এসে দরজায় বাহিরে থেকে বলে, আপনাদের আর কতক্ষণ লাগবে? জলদি করুন, আমাদের মহারাজার মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে। রানীকেই বা ছেড়ে দিন। সকলেই হেসে ওঠে রক্তিমের কথায়। রক্তিম গিয়ে শাহেরকে বলে, বন্ধু, আজ তুমি খতম। মহল আপুকে আজ যা লাগছে না। শাহের চোখ রাঙিয়ে রক্তিমের দিকে তাকিয়ে বলে, তুই কি আমার আগে আমার বউকে দেখে এসেছিস? তোর সাহস তো কম না রে। কপাল তোর চরম দুর্গতি আছে রক্তিম। দাঁড়া, আমার তরবারিটা কই? আজ তোর শেষ দিন। কাল না হয় দিনার থেকে মাফ চেয়ে নিব। মহল ঘরের পর্দার আড়াল থেকে রক্তিম ঘরের পর্দার আড়াল হতে হতে বলে, আমার কি খেয়ে কাজ নেই নাকি? আমার বউ থাকতে আমি তোর বউকে দেখতে যাব? দুনিয়ায় একমাত্র তোরই বউ সুন্দরী, আর কারো বউ সুন্দরী না, সবাই শাকচুন্নি। ধুয়ে ধুয়ে পানি খা তোর বউকে। হ্যাঁ, তা খাবো, সে আমার ব্যক্তিগত বউ। তুই ঘর থেকে বের হবি না এখন। রকিম হাসতে হাসতে বলে, আরে বন্ধু, আজ রাতে এমন মাথা গরম করলে চলবে? মাথা ঠান্ডা কর, তাহলে তো আসল কাজ। শাহের চোখ কটমট করে তাকিয়ে রক্তিমের মুখে আঙুল চেপে ধরে ছেলেটা মিনমিন করে বলে, ঠিক আছে ঠিক আছে, বের হচ্ছি, শুভকামনা। লম্বা করে দোপাট্টা টেনে নেয়, মহলকে আস্তে করে এগিয়ে যায় শাহের ঘরের সামনে। পিছন ফিরে এক পলক তাকায় মেহের আর এলিনার দিকে। মেহের দাঁড়িয়ে মিষ্টি হেসে ইশারা দিতে মহল প্রবেশ করতে বলে ঘরে। দরজায় বেড়ানো ছিল। মহল ধীরে পায়ে প্রবেশ করে শাহের ঘরে। ঘরে মৃদু আলো আর মৃদু অন্ধকার মিশ্রিত। পুরো ঘর জুড়ে রজনীগন্ধা আর জুঁই ফুলের সুবাস ছড়াচ্ছে। অতিরিক্ত সুগন্ধে মাথা ধরে যায় মহলের। ঘরের বিশাল বড় পর্দা দিয়ে বাহিরের জ্যোৎস্না ঢুকে পড়েছে মেঝেতে। মহল শাহের ঘরটায় এক নজর চোখ বোলায়। মৃদু আলো, ফুলের ঘ্রাণ, নিস্তব্ধ রাত আর ঘরের সাজসজ্জা দেখে মহলের কাছে মনে হয় ঘরটা যেন এক স্বপ্নলোক। শাহের হাত দুটো পিছনে মুঠো করে তার ঘরের পিছনের বারান্দায় দাঁড়িয়ে আছে। এক মনে আকাশে দেখছিল সে। মহলকে নিজের ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে এক মুহূর্তের জন্য ঝটকা লাগে বুকে। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি রেখে খেলে যায়। শাহের এগিয়ে যায় মহলের সামনে। মহল মাথা নুয়ে হাঁটু মুড়ে বসে পা ছুঁয়ে সালাম করে শাহের। উঠে দাঁড়িয়ে শাহের মহলের ঘণ্টাখানা তুলে দিয়ে থুতনি উঁচিয়ে মিষ্টি হেসে বলে, মাশাল্লাহ আমার বেগম। তারপর আলতো করে চুমু খায় কপালের মাঝে। হাত ধরে মহলকে বিছানায় বসিয়ে দিয়ে হাঁটু মুড়ে সে নিচে বসে। মহলের এক পা তার হাঁটুর উপরে রেখে ঝলমল ছোট্ট একটা বক্স বের করে সেখান থেকে একজোড়া হীরের নূপুর বের করে পরিয়ে দেয় মহলের পায়ে। পরানো শেষ হলেই ঠোঁট ছোঁয়ায় পায়ে। মহল কেঁপে ওঠে, চট করে পা সরিয়ে নেয়। শাহের এক ধ্যান তাকিয়ে থাকে মহলের দিকে। আজ প্রথম দিনের মতো নতুন করে আবারও প্রেমে পড়ে যায় শাহের। মহল আর চোখে দেখে শাহেরকে আজ অসম্ভব ভালো লাগছে তার কাছে। এই প্রথম তাকে তার স্যার মনে হচ্ছে না, সত্যি কারের একজন জমিদার দেখতে লাগছে, আর নিজের মনে হচ্ছে জমিদার বেগম। শাহের হাত ধরে মহলকে বারান্দায় নিয়ে যায়। সেখানে ভরা জ্যোৎস্না, টইটুম্বুর আলো উপচে পড়ছে। মহল আকাশের পানে তাকিয়ে থাকে চাঁদের দিকে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। শাহের হাত ধরে শাহের তাকিয়ে দেখে মহলকে। মহলের দোপাট্টাখানা খুলে নিজের হাতে পেঁচিয়ে রাখে। মহল কিছু বলে না। শাহের বলে, আজ দুটো চাঁদ একসাথে দেখছি, তবে মাথার উপরে চাঁদটা থেকে আমার পাশের চাঁদটা বেশি সুন্দর। তার পার্থক্য হলো এই চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার চাঁদের গায়ে কলঙ্ক নেই। আজ পার্থক্য ঘুচিয়ে দেব। মহল মাথা নুইয়ে রাখে বুকের সাথে। শাহের পিছন থেকে কোমর জড়িয়ে ধরে মহলকে। কানে কানে বিড়বিড় করে বলে, অনুমতি দিলে অন্যভাবে ছুঁয়ে দেখতে চাই। মহল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। বুকের ভিতরে ধূপ ধুপপুকানি তাণ্ডব শুরু হয়। ঘন ঘন শ্বাস টানে। খানিকক্ষণ
স্থায়ী থেকে মাথা নুইয়ে নিচু সুরে বলে, অনুমতি দেওয়া হলো। শাহের এক মুহূর্ত দেরি না করে মহলকে চট করে নিজের দিকে ঘুরিয়ে নেয় একটানে। আষ্টে পিষ্টে লেপ্টে নেয় নিজের শক্তপক্ষ বক্ষ মাঝে। মহলের ছোট্ট দেহখানা কুঁকড়ে আসে নিমেষেই। শাহের মহলকে জড়িয়ে পরম শান্তির নিঃশ্বাস ছাড়ে। তারপর আলগোছে কোলে তুলে নিয়ে বিছানায় নামিয়ে দেয়। আলতো স্পর্শে ছুঁয়ে দেয় মহলের তীর তীর করে কাঁপতে থাকা গোলাপি অদরজোড়া। মুখের সামনে ঝুঁকে দু হাতে আলতো করে গাল গলিয়ে দিয়ে চোখের পাতায় ঠোঁট ছোঁয়ায়। চোখের পলকে মহলের কোমল অদরজোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয় শাহের। মুখ দাবিয়ে নেয় গলার ভাঁজে ভাঁজে। দুই জোড়া উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে থাকা সারা ঘর জুড়ে। মহলের চোখ মেলে তাকাতেই যেন ভুলে যায় বুজে রাখা চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা পানি। অদ্ভুত কম্পন সৃষ্টি হয় তার বুকের ভেতর। শরীরে ভরকর ছেড়ে দেয় সে নিমেষেই উন্মুক্ত শাহেরের মাঝে। শবনম শাহেরের ঘর থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে, অপলক দৃষ্টি তাকিয়ে আছে তার দরজার দিকে। তার মনের ভেতরে আজ তুমুল ঝড় বইছে, যে ঝড় সে কোনোভাবেই থামাতে পারছে না। অশ্রুর কোণে চোখের কোণে অশ্রু জমছে শবনমের। সে বুকটার আজ তার থাকার কথা ছিল, যে বুকটায় আজ তার থাকার কথা ছিল, যাকে আজকের দিনে তার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়ার কথা ছিল, আজ সেখানে সামান্য অতি তুচ্ছ এক নারী এসে শাহেরকে ডুবিয়ে রেখেছে তার মোহে। শাবনাম উঠে ছাদে চলে যায়, দাঁড়িয়ে আকাশ দেখতে থাকে আর চোখে জল ফেলে। হঠাৎ পিছন থেকে কেউ কাঁধে হাত দিয়ে শবনম চট করে ঘুরে তাকায়। অদ্ভুতভাবে তাকিয়ে জিজ্ঞেস করে, কে আপনি? এখানে কি? তোমার সাথে কিছু কথা আছে। শবনম বলে, মানে? আপনি কে? চলে যান, না হলে কিন্তু চেঁচাবো আমি। দাঁড়াও, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আর কিছু কথা আছে, শুধু তুমি শুনবে, তারপর আমি চলে যাব। শবনম ভয়ে ভয়ে বলে, কি কথা?